24শে ছাত্র জনতার অভ্যুত্থানের 5 জুন থেকে 36শে জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, সবিনয় অনুরোধ করব, আপনাদের কোনো কথা কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিরিট বিনষ্ট হয়, তাহলে আগামী দিন আপনাদেরকেও ছাত্র জনতা কাঠগড়ায় দাঁড় করাবে। এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন, বাংলাদেশকে পরিচালনা করছেন, তাদের উদ্দেশ্যে সবিনয় বলতে চাই, এই চেয়ারগুলো সাধারণ কোনো কার্পেটের উপরে বসে নাই, কোনো ফ্লোরের উপরে বসে নাই, শহীদদের রক্তের স্তূপের উপরে বসে আছেন আপনারা। যারা বিচার করতে পারবেন না, যদি অপারগতা প্রকাশ করেন, তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সেই চেয়ারগুলো থেকে নেমে যান। কিন্তু এই চেয়ারগুলোতে বসে ফ্যাসিবাদকে পুনর্বাসন করবেন, এটা আমরা কখনো মেনে নিব না। যে কাজ অন্যরা কেউ করে নাই, সেই কাজ আজকে জামাত ইসলামী করেছে। অসাম্প্রদায়িকতার নামে, সেকুলারিজমের নামে বহু ভণ্ডামি দেখেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে দেব একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল। সেটা তারা প্রমাণ করেছে। শুধু আজকে না, অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে, তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে সেই ব্যবস্থা করেছে। ইনশাআল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব, বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ। স্পষ্ট বার্তা দিতে চাই, যাদের কাঁধে ভর করে অথবা যাদের কথায় আশকারা পেয়ে আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি কয়েকটা বিনীত অনুরোধ রাখতে চাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সেই ঐতিহাসিক শহীদদের স্মারকের এখন মোড়ক উন্মোচন করছেন শহীদ পরিবারকে সাথে নিয়ে আমাদের সম্মানিত আমির জামাত। আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ জামাত ইসলামী এক ঐতিহাসিক কার্যক্রম করেছে। সুপ্রিয় দর্শক, আজ বিপ্লবের শহীদদের স্মরণে স্মারকলিপির মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। আল্লামা মামুনুল হক থেকে শুরু করে হিন্দু মহাজোটের নেতা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন, বক্তব্য রেখেছেন। জামাত ইসলামী একের পর এক ঐতিহাসিক কার্যক্রম করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো বিস্তারিত। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমরা আরেকজন শহীদ পরিবারের আমাদের শ্রদ্ধেয় পিতার অনুভূতি শুনবো। শহীদ নাসিব হাসান রিয়ানের শ্রদ্ধেয় পিতা জনাব মোহাম্মদ গোলাম রাজ্জাক এখন অনুভূতি বক্তব্য করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জুলাই 2024 বিপ্লবের শহীদ মোড়ক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক বৃন্দ এবং ডায়াসে উপস্থিত বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ এই ঐতিহাসিক দিনে আমি মহান রব্বুল আলামিনের কাছে কৃপা যে আজকের এই অনুষ্ঠানে আমার মতো মানুষ শহীদের বাবাকে এখানে বক্তৃতা দিতে পাচ্ছি। তবে এটা পেরেছি একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর কারণে। কারণ আজকে যে শহীদ পরিবার, আমরা আজকে আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীনতার রূপ দিয়ে গেছে, এইটার মর্ম, এইটার যে স্বকীয়তা, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি একমাত্র জামাত ইসলামীর মাধ্যমে। বাংলাদেশ আজ এই মজলুম দলটাকে এই 15 বছর তারা যেভাবে আন্দোলন করছে, সংগ্রাম করছে, পালিয়ে পালিয়ে এই স্বাধীন দেশে, তারা কি দেশে ট্যাক্স ভ্যাট কর দেয় না? অবশ্যই দেয়। কিন্তু তারা কি জন্য তারা আজকে পালিয়ে সংগঠন করতে হয়েছে বা তারা নির্যাতিত নিষ্পেষিত কেন হতে হয়েছে? কারণ তারা করোড় রাজ্যের বিরুদ্ধে একমাত্র তারাই কথা বলছে। বাংলাদেশে আমাদের এই দেশটাকে আমরা স্বাধীনতা অর্জন করছি 1971 সালে, কিন্তু স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি। আমরা 1971 স্বাধীন দেখেছি, 1952 ভাষা আন্দোলন দেখেছি, 1969 গণ অভ্যুত্থান দেখেছি, কিন্তু জুলাই 2024 বিপ্লব এটা আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে। যখন ছাত্র সমাজ এই 17 বছর বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, তারা আজকে যখন তারা এই দেশের যুব সমাজ, আজকে ছাত্র সমাজ, আমাদের সন্তানরা শহীদ হয়ে যখন দেশ স্বাধীন করছে, তখন তারা স্বাধীন নির্বাচনের জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। নির্বাচন
আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যে পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের সন্তানরা শহীদ হয়েছে, প্রতিটি হলে আমরা পিতা হিসেবে, আমরা শহীদের গার্ডিয়ান হিসেবে আমরা আরেকবার আমরা তাদের হয়ে মাঠে যুদ্ধের মাঠে নামবো ইনশাল্লাহ। আজকে যে শহীদদের স্মৃতি আজকে আমরা হারিয়ে গিয়েছিলাম, আমাদেরকে আজকে পুনরুদ্ধার করছেন এই জামাত ইসলাম। সুতরাং এই বাংলাদেশের শাসন ব্যবস্থা কায়েম করতে হলে, আমরা এই করোড় রাজ্য থেকে দেশটাকে স্বাধীন করতে হলে আমি মনে করব একমাত্র জামাত ইসলামের বিকল্প আছে বলে আমি মনে করি না। তো আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আমার সন্তানকে যেভাবে হত্যা করেছে ওই প্রসঙ্গে আর আমি নাই যাই, কারণ এটা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াতে বহুবার আসছে। কারণ বাংলাদেশে যে এখন আমাদের ঢাকা মহানগরের আমিরে জামাত মহোদয় বলছেন যে প্রায় 1700 অধিক তারা সংরক্ষণ করছেন এই শহীদের, আরো পর্যায়ক্রমে বাড়বে। আমি মনে করি অন্য কোনো সংগঠন, অন্য কোনো দল, আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না, বলছি না। দেখেন আজকে আমাদের এই সংগঠন, আমাদের আজকে যে শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য যা যা করছে একমাত্র জামাত ইসলাম, কোনো লোক, কোনো সংগঠন, কোনো দল আমাদের কাছে যায়নি। একমাত্র তারা খুঁজে খুঁজে প্রত্যেকটা শহীদ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ, আর্থিক, সামাজিক বিভিন্নভাবে তারা সহযোগিতা করে যাচ্ছে এবং করছেনও। সুতরাং আমাদের এই শহীদ স্মৃতিকে সংরক্ষণ করে রাখার জন্য, আমাদেরকে বেঁচে থাকার জন্য এই সংগঠনকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা না আনা যায়, তাহলে আমাদের মনে হয় আমাদের যারা শহীদ তাদেরকে আরেকবার শহীদ হওয়া লাগবে। সুতরাং আমি আজকের আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আমি আমার এই হলে সম্মানিত সকল অতিথিবৃন্দের বা সম্মানিত সকল উপস্থিতিবৃন্দের কাছে বিনীত অনুরোধ করবো যে আমরা এই সংগঠনকে কিভাবে সামনের দিকে নিয়ে যাব, সেই দিকে মনোযোগী হয়ে আমাদের স্ব স্থান থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে শহীদের পরিবারের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সকলেরই পরিচিত শহীদ ফারহান ফায়েজের সম্মানিত পিতা আলহাজ শহীদুল ইসলাম। আলহাজ শহীদুল ইসলাম তার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই 24 বিপ্লবের শহীদ স্মারক উন্মোচনের অধ্যকার সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সুধীবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা প্রায় অনেকেই অবগত আছেন, আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহান ইসলাম ভূঁইয়া, ফারহান ফাইয়াস, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। অত্যন্ত মেধাবী ছিল সে, তার অনেক সম্ভাবনা ছিল। আমরা তাকে হারিয়েছি। আমাদের পরিবার দীর্ঘদিন ট্রমাতে ছিলাম আমার একমাত্র ছেলেকে হারিয়ে। আমার স্ত্রী এখনও প্রায় অসুস্থ। সর্বোপরি আমরা যে শোকে ছিলাম, এই শোককে আমরা এখন শক্তিতে পরিণত করে ফেলেছি। কেন করেছি ভাইজান জানেন? কারণ আমার ছেলেসহ যারা এই আন্দোলনে, এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, তাদের এই আন্দোলনের ফসলটা আমার কেন জানি মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছে বা এটা হাইজেক হয়ে যাচ্ছে। এই ফসলটা, এটার আমার দৃষ্টি থেকে মনে হচ্ছে যে আমরা 71-এ আমার জন্ম, আমি 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় আমি শিশু। আমরা 71-এ স্বাধীন হয়েছি, বাট কি পেয়েছিলাম? আমরা একটা জাস্ট ভূখণ্ড পেয়েছি। আমরা কি পরিপূর্ণভাবে স্বাধীন হতে পেরেছি? কিন্তু স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সকলকেই আমি দেখেছি তারা একমাত্র ভারতের তাবেদারি করে গিয়েছে। তো ভারতের তাবেদারি যদি করে থাকে তাহলে আমরা কি করে স্বাধীন হলাম ভাই? এবারে যে 24-এর অভ্যুত্থানে যারা আমার ছেলেসহ যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, তাদের এই ত্যাগ, তাদের এই আত্মত্যাগ, ইভেন প্রায় 22,000 আহত যোদ্ধা, তাদের এই যে ত্যাগ, আমি বলবো এই ত্যাগের বিনিময়ে আমরা কি আবারও তাদের ভারতের তাবেদারি করতে চাই? সুতরাং এটা কোনো ক্রমেই হতে দেওয়া যায় না। আজকে দেখেন সেই ফেসিবাদীরা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু এখনো ফেসিবাদীর দোষর উৎপেতে আছে। কি করে এই দেশে আবার থাবা মেলবে? আমি গতকালকে ফেসবুকে দেখতে পেলাম যে সেই ফেসিবাদীর সেই রাক্ষসী হাসিনা নাকি আজকে ফেসবুকে লাইভে আসবে। আপনি আসেন লাইভে, কেন? আপনি সশরীরে আসেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাবো। আপনি আসেন, আসার পরে আমরা আপনাকে প্রথমেই বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো, তারপরে ফাঁসির কাজটা ঝুলাবো।
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না। যারা এই আন্দোলনের ফসলের বিনিময়ে যারা নিজেরা একতরফাভাবে সুবিধা নিতে চাচ্ছেন, কয়েকটা রাজনৈতিক দল, আমি বলবো জামাতে ইসলামী বাদ দিয়ে, যারা খুব দ্রুত নির্বাচন করে অস্থির হয়ে যাচ্ছেন, কেন আপনারা সেই বেশিবাদীর মতন আপনারা কি আবারও এই দেশকে লুটিপুটি খাওয়ার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন? এটা কিন্তু আমরা শহীদপুরের পক্ষ থেকে, আহত পরিবারের পক্ষ থেকে আমরা কেউ মেনে নিতে পারবো না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি বলবো যে আমার ছেলে সহ যারা শহীদ হয়েছে তারা এই দেশে একটা সুন্দর রাষ্ট্র চেয়েছিল, যাতে করে এই দেশে কোনো অন্যায়, অবিচার, আপনার ব্যাংক লুট, জালিয়াতি, ইভেন তারা যেই দুর্নীতি করেছিল, সেই দুর্নীতিগ্রস্ত বা আমাদের যে সর্বোপরি আমাদের যে ভোটাধিকার হরণ করেছিল, সেই ভোটাধিকার, আমাদের মৌলিক অধিকার, এগুলো যেন আমরা আর বঞ্চিত না হই। সেই জন্য আমি বলবো আমাদের ইলেকশনের আগে সর্বপ্রথম আমাদের শহীদ পরিবারদের বিচার দরকার। প্রথমে আমরা বিচার, তারপরে সংস্কার, তারপরে আমি বলবো নির্বাচন। এর আগে এই দেশে আমরা কোনো নির্বাচন মেনে নিতে পারি না। আর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে আমি আহ্বান জানাবো, বাংলাদেশ যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র, এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, প্রবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি কামনা করা যায় না। সেই জন্য আমি বলবো যারা ইসলামী সমমনা দল আছে তাদের সাথে আপনারা একত্রিত হয়ে, আমরা একটা ছোট্ট বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, এখানে এত ইসলামিক দল, আমরা কেন আমরা একত্রিত হয়ে দেশ গড়ার কাজে লিপ্ত হতে পারি না? আমি আজকের এই মঞ্চ থেকে আমি আহ্বান করব আপনারা ইসলামী রাষ্ট্রগুলোর সাথে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে লিপ্ত হন। আমি এই আহ্বান রাখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানে এখন সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করবার জন্য অনুরোধ করছি আমাদের সকলের পরিচিত, রাজপথে যে জীবন দিয়েছিল আমাদের প্রিয় ভাই শহীদ মাহফুজুর রহমানের গর্বিত পিতা জনাব আব্দুল মান্নান এখন অনুভূতি ব্যক্ত করছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আমি শুরুতেই দরুদ সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট 2024 স্মারক উন্মোচনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের আজকে প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান সাহেব, উপস্থিত আছেন হেফাজত ইসলামের নেতা জনাব মামুল হক সাহেব সহ সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক সহ আমার সামনে উপস্থিত শহীদ পরিবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে সময় খুব সংক্ষেপ করে দেওয়া হয়েছে, আমি বক্তব্য দিব না। আমি একটা পরিচয় দিতে চাই। আমার এই ছেলেটি ক্লাস 10-এর ছাত্র ছিলেন। এই ছেলেটি আপনাদের কাছে কি চেয়েছিল? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ। এই ক্লাস 10-এর ছাত্র মাহফুজুর রহমান 2025 সালের পরীক্ষার্থী ছিল। তাকে সে পরীক্ষা থেকে তাকে বিতাড়িত করা হয়েছে হত্যা করে। আমি আমার জীবনে আমি সেই 69-এ গণ অভ্যুত্থান দেখেছি, 70-এর নির্বাচন দেখেছি, 71-এর মুক্তিযুদ্ধ আমি দেখেছি। 2024 সালের জুলাই আগস্টের এত বড় হত্যাকাণ্ড আমার জীবনে আমি দেখি নাই। বাংলাদেশে আমি 71-এর মুক্তিযুদ্ধেও দেখেছি একসঙ্গে একই দিনে 100-র উপরে লোককে হত্যা করা হয়। সম্মানিত ভাইরা, আমি লক্ষ্য করছি প্রায় 2000-এর উপরে ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটি স্বপ্ন এরা দেখেছিল, আজকে একটি মহল তারা চাচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাসী করে তারা আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তারা নির্বাচন অতি তাড়াতাড়ি চাচ্ছে। আমি বলবো আমার সন্তান মাহফুজ সহ 2000-এর উপর ছাত্র জনতার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশের কোন নির্বাচন নয়। এই বিচারের পরে বাংলাদেশ
বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর সমাজ যেন আমরা উপহার দিতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে সর্বশেষ শহীদ পরিবার পক্ষ থেকে একেবারেই সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি শহীদ ইমাম হোসেন তাইমের সম্মানিত ভাই রবিউল আউয়াল। ভাই রবিউল আউয়াল সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটাই আমার ভাই। কতটা নির্মম ছিল আপনারা দেখেছেন। আমি 71 দেখিনি, আমি 24 দেখেছি। কতটা নির্মম ভাবে মায়ের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, কিভাবে সিআরপিসি লঙ্ঘন করেছিল, কিভাবে 144 ধারা লঙ্ঘন করেছিল, কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে মায়ের সন্তানদেরকে পাখির মতো হত্যা করা হয়েছিল। আজকে কোথায় সেই মায়ের সন্তানদের হত্যার বিচার? 6 মাস হয়ে গেল, আমরা কি বিচারের ন্যূনতম কিছু দেখতে পেয়েছি? কয়টা আসামিকে গ্রেফতার করা হয়েছিল? 2000 মায়ের সন্তানকে হত্যা করা হয়েছিল। যদি আপনারা পরিসংখ্যান করেন, একটা হত্যায় একটা মানুষ জড়িত থাকলে 2000 মানুষকে গ্রেফতার করার কথা ছিল। একটা হত্যায় 2টা মানুষ জড়িত থাকলে 4000 মানুষ গ্রেফতার করার কথা ছিল। এই পর্যন্ত কয়টা মানুষ গ্রেফতার হয়েছে? গত 3-4 দিন আগে ট্রাইব্যুনাল থেকে এসেছে 35 জন আসামি গ্রেফতার হয়েছে। এটাই কি বিচারের নমুনা? আর কি হবে দেখা? যতদিন যাবে বিচার পাবো কি আমরা? তবে আমাদেরকে সকলকে একটা কথা আমি সবসময় বলি, ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে। বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না। নির্বাচন দেওয়ার জন্য, কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি, এতগুলো আহত ভাইয়েরা তাদের অঙ্গ দেয়নি, এত রক্ত ঝরেনি। আপনাদের ক্ষমতায় যাওয়ার এত লোভ কেন? আমি বলতেছি, আপনারা চোখটা বন্ধ করে দেখেন, সেই পরিবারদের কথা চিন্তা করেন, সেই ম্যাসাকারের কথা চিন্তা করেন। ফেসিবাস যদি থাকতো, 29-এর আগে কোনো নির্বাচন হতো না, বা 29-এও নির্বাচন হলে কে ক্ষমতায় যেত তার কোনো সম্ভাবনা ছিল না। আজকে এত হাজারো মানুষ মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। আজকে এই হাজারো মানুষ তারা জেল থেকে মুক্তি পেয়েছে। এই স্বাধীনতা যে অর্জন হয়েছে সবকটা প্রত্যেকটা শহীদের রক্তের বিনিময়ে। আমি উপদেষ্টা মণ্ডলীদেরকে অনুরোধ করে জানাতে চাই, আপনারা আজকে ক্ষমতায় গিয়েছেন এই শহীদদের রক্তের উপরে। প্লিজ আপনারা এই শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না, জাতির সাথে বেইমানি করবেন না, বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আপনাদের কাছে অনুরোধ রইল, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের আরেকটা দৃষ্টি আকর্ষণ করতেছি, আগামীকালকে সারা বাংলাদেশের সকল শহীদ পরিবার তাদের হত্যার বিচার এবং কি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদ পরিবারের ন্যায্য অধিকারের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে। শাহবাগে দেশের সকলকে আহ্বান জানাচ্ছি, নারে তাকবীর। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের অন্যতম সূতিকাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, আমাদের সকলের পরিচিত প্রিয় ভাই সাদিক কাইয়ুম। এখন বক্তব্য রাখছেন সাদিক কাইয়ুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত 24-এর ছাত্র জনতা অভ্যুত্থানের শহীদদেরকে নিয়ে শহীদ স্মারক উন্মোচন অনুষ্ঠান উপস্থিত, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত, 24-এর ছাত্র জনতা অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তির এখানে যুক্ত ছিল। এর পাশাপাশি এদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক,
আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল আমাদের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান। আমাদের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আজকে অনেকে মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করছে, বিভিন্নভাবে বিভাজন করার চেষ্টা করছে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ়ভাবে ঘোষণা করছি, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা, আমাদের গাজীরা, আমাদের শহীদ এবং গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে যাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, তাদেরকে নিয়ে যেভাবে সর্ব জায়গায় গৌরব করার কথা ছিল, আজকে আমরা তা করতে ব্যর্থ হয়েছি। আজকে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখতে পেয়েছি দেশের প্রতিটি শহীদদের পরিবারের কাছে কাছে গিয়ে ওনাদের জায়গা থেকে সীমিত সামর্থ্যের সবটুকু দিয়ে ওনারা সহযোগিতা করার চেষ্টা করেছে। এবং 24-এর ছাত্র জনতা অভ্যুত্থান যখন চলছিল, প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয়, সেই তালিকাটা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয়। 26শে জুলাই স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথম শহীদদের তালিকা প্রকাশ করি। প্রিয় উপস্থিতি, জামাত ইসলামী আজকে যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটা আমরা বিশ্বাস করি রাষ্ট্র থেকে নেওয়া দরকার ছিল, কিন্তু আজকে 6 মাস যাওয়ার পরও রাষ্ট্র থেকে শহীদদেরকে নিয়ে দৃশ্যমান কোনো কাজ আমরা দেখতে পাইনি। পাশাপাশি বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের থেকে যে পরিমাণ শহীদদেরকে নিয়ে কাজ করা দরকার ছিল, সে জায়গায় আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না। আমি সবাইকে আহ্বান করব, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর, তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ বাংলাদেশ পেয়েছি। তাদেরকে নিয়ে আমরা যেন ক্রেডিটবাজি না করি, আমরা যেন তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিই। রাষ্ট্রের জায়গা থেকে আমাদের শহীদদেরকে যেন সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়, এবং আমাদের যারা আহত আছে, আমাদের যারা গাজী ভাইরা আছে, তাদের জন্য যথাযথ দায়িত্ব নেওয়া হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদদের যে রেখে যে অসমাপ্ত কাজ আছে, সেই অসমাপ্ত কাজ যেন আমরা আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের তরুণ মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম কারিগর, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই বিপ্লবের শহীদদের স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, শহীদ পরিবারের পক্ষ থেকে, সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায়, তাদের সবার পক্ষ থেকে জামাত ইসলামীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের পক্ষ থেকে এই সর্বপ্রথম শহীদদের স্মারক উন্মোচিত হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম, শহীদদের পিতাদের কথা শুনছিলাম, সেই সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল। আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, একে একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সেই সময় আমরা পাচ্ছিলাম। আহতদের সারিগুলো অনেক লম্বা হচ্ছিল। আমরা এখানে আমাদের সাদেক কায়েম রয়েছেন, যে আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী, আমার সহযোগী। সে সময় আমরা যখন বসতাম, আমরা ভাবতাম এভাবে শহীদদের সারিগুলো আর কত লম্বা হবে, আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারবো, কতটুকুই বা আমাদের সামর্থ্য আছে। তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই। যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো, শহীদদের চেহারাগুলো আমাদের সামনে ফুটে উঠতো। শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি এই আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয়, তাহলে কোনো শহীদ পরিবারকে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না কোনোদিন। সে সময় আহতদের সে শাড়িগুলো আমাদের সামনে এসে বলতো এই আহত পঙ্গুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে ভিকটিম হয়ে সমাজে থাকতে হবে। তখন আমরা আল্লাহর উপর ভরসা করতাম। আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম। বদর যুদ্ধে উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায়, আজকে যদি কাফেররা বিজয় হয়ে যায়, তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তোমার সত্যকে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না। আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম। এবং আমাদের অনেক ভাইয়েরা ছিল সারাদিন কিছু খায় নাই, রাত 12টা বাজে যখন জিজ্ঞেস করতাম যে ভাই আজকে কি কিছু খেয়েছেন, তিনি যে খায়নি সেই খাওয়ার কথাটাই তিনি ভুলে যেতেন।
রাত 3টা বাজে ওনাকে মেসেজ করতেন, ভাই এখন আমাদের এইটা করণীয়, আমাদেরকে এই কাজটা করা দরকার। বলতাম, ভাই আপনি কি ঘুমাবেন না? বলতে, ভাই ঘুম তো আসে না, কোনোভাবে ঘুমের কথা চিন্তায় মাথায় আসতে পারে না। আজকে সেই ত্যাগ, সেই কোরবানি, সেই রক্তের উপরে এদিনে আমরা এসে দাঁড়িয়েছি। আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব, কার কাছে বিচার চাইব। আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, সবিনয় অনুরোধ করব, আপনাদের কোনো কথা, কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিরিট বিনষ্ট হয়, তাহলে আগামী দিনে আপনাদেরকেও ছাত্র জনতা কাঠগড়ায় দাঁড় করাবে। এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন, বাংলাদেশকে পরিচালনা করছেন, তাদের উদ্দেশ্যে সবিনয় বলতে চাই, এই চেয়ারগুলো সাধারণ কোনো কার্পেটের উপরে বসে নাই, কোনো ফ্লোরের উপরে বসে নাই, শহীদদের রক্তের স্তূপের বসে আছেন আপনারা। যারা বিচার করতে পারবেন না, যদি অপারগতা প্রকাশ করেন, তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সেই চেয়ারগুলো থেকে নেমে যান। কিন্তু এই চেয়ারগুলোতে বসে ফ্যাসিবাদকে পুনর্বাসন করবেন, এটা আমরা কখনো মেনে নিব না। আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি। আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে করতাম, আজকে দিনটা আমাদের জন্য শেষ রাত। যেদিন বাসা থেকে বের হতাম, সেদিন আমরা এই নিয়ত করে বের হতাম, আজকে দিনটা হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন। তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান? আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি, শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে। এজন্য আমি সবার কাছে যারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছেন, এই শহীদের রক্তগুলোকে, শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন। ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না। এই প্রজন্মের হাসিনার যে পরিণতি ঘটিয়েছে, আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে ইনশাআল্লাহ। আমি শহীদ পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন, প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদের যে চাওয়া পাওয়া, শহীদের যে স্পিরিট, ইনশাআল্লাহ সেটা বাংলার জমিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের, প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাআল্লাহ। সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে, আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রক্তজরা 24-এর গণ অভ্যুত্থানে শহীদদেরকে নিয়ে জামাত ইসলামী রচিত স্মারক গ্রন্থের মূলক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় শহীদদের মর্যাদা সম্পর্কে বলেছেন। এই মর্যাদার কথা চিন্তা করেই স্বয়ং আল্লাহর রসুল 3বার এই কথা বলেছেন, আমার বড় ইচ্ছে হয় আল্লাহর প্রতি নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই, আবার জীবিত হই। 3বার তিনি কথা উল্লেখ করেছেন। উহুদের যুদ্ধের প্রথম শহীদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করেছেন আর জিজ্ঞেস করেছেন, ওরে আব্দুল্লাহ, তুমি তো আমার পথে তোমার জীবন দিয়ে এসেছো, এখন আমি তোমার জন্য কি করতে পারি? আব্দুল্লাহ বলেন, আল্লাহ আমাকে আবার দুনিয়া পাঠিয়ে দাও, আবার শহীদ হয়ে আসে। আল্লাহ বলেন, এটা হবে না, তুমি আর কি চাও? তখন তিনি বলেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন যে আপনি যে শহীদদেরকে এত মর্যাদা দেন। কোরআনে এসেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। সুতরাং শহীদ পরিবারের সদস্যরা আপনারা ধন্য, আপনাদেরকে আপনাদের সন্তানেরা জান্নাতে নিয়ে যাবে এবং আপনাদের সন্তানেরা এমন একটা মহৎ কাজের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, আধিপত্যবাদ মুক্ত করার জন্য, বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা যে জীবন দিয়েছে, সেই জন্য যুগ যুগ ধরে আপনারাও স্মরণীয় হয়ে থাকবেন, শহীদরাও স্মরণীয় হয়ে থাকবেন। আর তাদের শাহাদাতের বারাকায় আমরা বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে উপকৃত হব। এই শহীদদের যে আত্মত্যাগ, শহীদ পরিবারের যে অনুভূতি, এই অনুভূতির দিকে লক্ষ্য রেখে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি রচিত হবে। শহীদদেরকে যারা অবমাননা করবে, শহীদ পরিবারের অনুভূতির উপরে যারা আঘাত হানবে, ছাত্র সমাজের রক্তের সাথে বেঈমানি করে আধিপত্যবাদের সাথে যারা আপোষ করবে, ফ্যাসিবাদকে যারা দূষণ করবে, লালন করবে এবং বাংলাদেশকে যারা বিভাজিত করবে, লিখে রাখতে পারেন, বাংলাদেশের শহীদের উত্তরসূরিরা তাদেরকে কবুল করবেন না। বাংলাদেশ আগামী দিনে চলবে শহীদদের অনুভূতির আলোকে, শহীদ পরিবারের অনুভূতির আলোকে। যারা বাংলাদেশের
জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে 18 কোটি মানুষের ঈমান, আকীদা, বিশ্বাস এবং মূল্যবোধকে লালন করে যারা রাজনীতি করবেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য যারা প্রচেষ্টা চালাবেন, তারাই আগামী বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব দিবেন। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ক্ষমতা মুখ্য বিষয় নয় রাজনীতিবিদদের জন্য, রাজনৈতিক দলের জন্য, অন্তত জামাত ইসলামীর জন্য এটা 100% সত্য। এই আন্দোলন যখন শুরু হয়েছে, আমিরে জামাত দেশের বাইরে ছিলেন। 17 জুলাই রাত্রে ভোরে তিনি দেশে ফিরেছেন। 17 তারিখ উত্তরা সহ শত শত শহীদের লাশ জড়ানো হয়েছে। সেই রাত্রে একটা বিভীষিকাময় পরিস্থিতি। তিনি একটা অ্যাম্বুলেন্স যুগে উত্তরায় গিয়েছেন। প্রথমে আমার বাসায় গিয়ে আমাকে উঠে এনে সেক্রেটারি জেনারেলের বাসায় এসেছেন। সেখানে বসে রাত 1টায় তিনি একটা কথাই আমি বলে শেষ করছি, তিনি যে ডিরেকশন দিয়েছেন, এবারের আন্দোলনের ফসল কি হবে, রেজাল্ট কি হবে আমি জানি না, তবে তোমাদেরকে বলছি, তোমরা এই আহত প্রত্যেকটা ছাত্র ছাত্রী, শিশু, নাগরিকের পাশে দাঁড়াও। আর এটাকে কোনো দলবাজি করবা না। এটা জামাত ইসলামীর শহীদ বলার দরকার নেই, এটা আমাদের দেশের 18 কোটি মানুষের সম্পদ। এবং তিনি বলেছিলেন প্রাথমিকভাবে আহতদেরকে একটা অ্যামাউন্ট বলে দিয়েছিলেন, পৌঁছে দাও। পরে বললেন ডাবল করো। এরপরে বললেন শহীদ পরিবারকে 1 লক্ষ টাকা করে দাও। পরে বললেন ডাবল করো। এরপর এখন থেকে তিনি অব্যাহতভাবে শহীদ পরিবারের পাশে দাঁড়াবার জন্য, শহীদদেরকে মর্যাদা দেওয়ার জন্য তিনি অব্যাহতভাবে আমাদেরকে মোটিভেশন চালাচ্ছেন। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী আমরা শহীদদের পাশে আছি, আমরা আহতদের পাশে আছি। আমরা ওই শহীদদের, খুনিদের বিচার 1 নম্বরে চাই। খুনিদের বিচার না করে বাংলাদেশে আপনারা আর যা করতে চান, এদেশের জনগণ সেটা মানবে না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ রচনায় এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, 24 আন্দোলনের অন্যতম প্রধা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত 24 গণঅভ্যুত্থানের শহীদদের স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফেলার সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের স্পন্দন ডাক্তার শফিকুর রহমান, সংগ্রামী সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছরে একটি মজলুম রাজনৈতিক সংগঠন হিসাবে তারা তাদের 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছে। 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামী কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে গোটা বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। জামাত ইসলামীর বিরুদ্ধে 20,000-এর অধিক মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, ব্যবসা ছাড়া করা হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে। তাদেরকে জেলখানায় বছরের পর বছর নিপীড়িত হতে হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, তাদের প্রতীক দাড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে। লক্ষ্য ছিল 24 আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা। জামাত ইসলামী ধৈর্য ধারণ করে 24 রাষ্ট্রের যে স্বার্থের সাথে সংশ্লিষ্ট যে আন্দোলন, সে আন্দোলনকেই এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছে। তারা দলীয় স্বার্থ বিবেচনা করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম দল হিসাবে আপনারা লক্ষ্য করেছেন, আমাদেরকে রাজপথে কথা বলতে দেওয়া হয়নি, মত প্রকাশ করতে দেওয়া হয়নি, সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীরা আধিপত্যবাদীদের, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে জীবন দিয়ে এই বিগত 15.5 বছরে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেখানেই বিপদ এবং মুসিবত, যেখানেই বন্যা, ঘূর্ণিঝড়, দুর্ঘটনা, অগ্নিসংযোগ, রোড অ্যাক্সিডেন্ট, নদী ভাঙন, আমিরে জামাত সবার আগে ছুটে গিয়েছেন। এত জুলুমের মধ্য দিয়েও সংগ্রামী ভাই বন্ধুগণ, আমিরে জামাত বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত মানুষকে
তারা সাহস জুগিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং এক মানবিক কার্যক্রমের জন্য তিনি গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন। সংগ্রামী ভাইয়ের আমার, শুধু তাই নয়, এত কিছুর পরেও 5ই আগস্টের আন্দোলনে জামাত শিবির সহ এদেশে গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেমন রাজপথে ছিল, জামাত এবং ইসলামী ছাত্র শিবির রাজপথে ছিল। রাজপথে থেকে একদিকে যেমনি ভাবে তারা ভূমিকা পালন করেছে, অন্যদিকে আমরা ঘটনা চলাকালীন সময়ে আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। হসপিটালে আমরা ডাক্তারদেরকে বসিয়ে, স্বেচ্ছাসেবক বসিয়ে তাদের চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তাদের দাফন কাফনের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে। শুধু তাই নয়, প্রতিটি শহীদ পরিবারের কথা আপনারা শুনেছেন, প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছেছি। গোটা বাংলাদেশে আমার মনে হয় জামাত ইসলামী ছাড়া আর কারো পক্ষে এটি করা সম্ভব হয় নাই। আমরা আহত পরিবারের জন্য আমরা বাড়িতে বাড়িতে ছুটে গিয়েছি। হসপিটালের বিলগুলোকে পর্যন্ত আমরা নিজেরা পরিশোধ করেছি। সাথে 1 মাস পরে এরকম বেশ কয়েকটি হসপিটাল রয়েছে। আমরা শহীদ পরিবারের পাশে ছিলাম। জামাত ইসলামী একটি মজলুম দল হিসাবে শহীদ পরিবারের পাশে ছিল, আছে এবং থাকবে। আজকে আমি জামাত ইসলামীর আমিরে জামাতকে অভিনন্দন জানাতে চাই যে আপনি আজকে জাতির পক্ষ থেকে, এদেশের 8 কোটি মানুষের পক্ষ থেকে যে উদ্যোগটা গ্রহণ করেছেন, আপনার সরাসরি তত্ত্বাবধানে আজকে 10 খণ্ডে শহীদদের স্মারক তৈরি হয়েছে। আজকে উন্মোচন হবে মোড়ক। আগামী দিনে 13 শহীদ এখনো রয়েছে, আরো যত শহীদ আসবে সবটাই এই সংকলনের সাথে সম্পৃক্ত হবে। ইতিহাসের সাথে শহীদদের সম্পৃক্ততা আজকে আরো সুদৃঢ় হলো। শহীদদেরকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের বিচার নিশ্চিত করার জন্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী আহত এবং পঙ্গুত্বের জন্য, তাদের সুরক্ষার জন্য এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে দাঁড়ানোর জন্য জামাত ইসলামী পদক্ষেপ গ্রহণ করবে। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের প্রতিষ্ঠিত করার জন্য সার্বিক পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ্রচন্দ্র প্রামাণিক। সম্মানিত অতিথিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন থেকে 200 বছর আগে এই বাংলার মনের কথা বলেছিল কুসুম কুমারী দাস। 200 বছর পরে বাংলার যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে জামাত ইসলাম। যে কাজ অন্যরা কেউ করে নাই, সেই কাজ আজকে জামাত ইসলামী করেছে। আজকে শহীদের যে স্মৃতি, সেই স্মৃতির বই রচনা করা উচিত ছিল সরকারের, অন্য বড় দলের। তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের, কিন্তু সেই কাজটা তারা করে নাই। শুধু তাই না, বাংলাদেশে যদি অসাম্প্রদায়িকতার নামে, সেকুলারিজমের নামে বহু ভণ্ডামি দেখেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল। সেটা তারা প্রমাণ করেছে। শুধু আজকে না, অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে। তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে সেই ব্যবস্থা করেছে। আজকে আমাদের এই দেশের রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে যে রাজনীতি করেন না। বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে। প্রচলিত ধারা যে রাজনীতি, সেই রাজনীতি মানুষ এখন চায় না। এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে, এই দেশের আলেম ওলেমাদের দ্বারা, ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক, সেইটা চায়। এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে। রাজনৈতিক ক্ষমতা না, তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে। ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না, সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে। এবং এই দেশ, স্বামী প্রণবানন্দ বলছে যে এটা হচ্ছে নীতি, আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ। আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক, এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক। তাহলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে। আমরা জামাত ইসলামের আগে 2 জন মন্ত্রীকে দেখেছি যে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নাই। আমি আজকে আসার পথে একজন বলছিল যে একজন চোর, সে চোরও চায় না যে তার রুমের মধ্যে আরো 2টা চোর থাক, অসৎ লোক থাক, কারণ তার চুরি করার জন্য যেন চুরি না হয়ে যায়। তো সেই কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ চায় যে একটা সৎ, আদর্শ এবং সৃষ্টিকর্তার আইন দ্বারা এই দেশ পরিচালিত হবে, সেটা চায়। এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি। ধন্যবাদ।
সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর এবং 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া। তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আজ আমার মনে হয় আমরা একটা ঐতিহাসিক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এমন একটি কাজ আমরা সম্পন্ন করতে যাচ্ছি। বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে জাতীয় প্রেস ক্লাবে, যেটি বাংলাদেশের মাটি ও মানুষের জন্য একদিন স্মরণীয় হয়ে থাকবে, বরণীয় হয়ে থাকবে এবং গৌরবমণ্ডিত হয়ে থাকবে। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা যেই পবিত্র কর্ম সম্পাদন করতে যাচ্ছে, আমি মনে করি এটা আমাদের শুধু জামায়াত ইসলামীর জন্য নয়, বাংলাদেশে যত ধরনের মানুষ বসবাস করে, যত ধর্মের মানুষ বসবাস করে, যত সম্প্রদায়ের মানুষ বসবাস করে, বাংলাদেশের এই ভূখণ্ডে যেসব মানুষ তারা জন্মগ্রহণ করেছে এবং বসবাস করছে, সকলের জন্য আমার মনে হয় এটা স্মরণীয় হয়ে থাকবে। এটা একটা বৈষম্য বিরোধী একটি কর্ম বলে আমি মনে করি। কারণ এখানে যে কথাটি বলা হয়েছে, আমি আজকে বিশেষ করে আজকে যিনি আমির জামায়াতে ইসলামের প্রধান, যিনি ডাক্তার শফিকুর রহমান, তাকে আমি চিনি, তাকে আমি জানি, তাকে গভীরভাবে আমি অনুধাবন করেছি। এই আন্দোলনের পরে আমরা একসঙ্গে বসেছিলাম, বাংলাদেশে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কীভাবে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করা যায়, তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। আমরা চেয়েছি এখানে সাম্য প্রতিষ্ঠিত হোক, ভালোবাসা প্রতিষ্ঠিত হোক এবং ধর্মের যে বাণীগুলো, মূল্যবোধগুলো এখানে তৈরি করা হোক। আজকে যে যাদের উদ্দেশ্যে এই কর্ম সম্পাদিত হচ্ছে, আমি মনে করি পবিত্র কর্ম, তারই কর্ণধার, গুরুধার, এরই স্বপ্নদ্রষ্টা আজকে আমির ডক্টর শফিকুর রহমান এবং তার জামায়াতে ইসলামের সকল প্রকারের নেতা কর্মীবৃন্দ। তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমি একজন শিক্ষক, আমি মানবতাকে ভালোবাসি, শান্তিকে ভালোবাসি, আমি দল মত ধর্মের ঊর্ধ্বে রাখতে চাই। কোনো ধরনের বৈষম্য আমার মধ্যে নাই, যেটা জামায়াতে ইসলামী সেটা ধারণ করে, পালন করে এবং তারা এটিকে অনুশীলন করে। আজকে এই জন্য আমি মনে করি দেশটি গ্রুপে অল্প সময়ের মধ্যে যেই কাজটি তারা সম্পন্ন করেছে, এতেই বোঝা যায় তারা কত কর্মদক্ষ, কত সুচিন্তিত, কত সুসংগঠিত এবং দেশের জন্য কত ভাবনা তারা রাখে। আমি অল্প সময় আমি বসছিলাম, আমাদের অ্যাডভোকেট আরেকজন সম্প্রদায়ের আমরা এসেছি, ওনার সঙ্গে বসে আমি কথাটা বলছিলাম যে কত অল্প সময়ের মধ্যে এই কাজটি তারা সম্পন্ন করেছে। 2500 পৃষ্ঠা এবং 10টি সংকলন বের করা এটা সহজ ব্যাপার নয়। কারণ আমি তো একজন গবেষক, আমি জানি সম্পাদনা করা, বই তৈরি করা, নির্ণয় করা, এডিট করা কত যে শ্রমসাধ্য ব্যাপার। তো যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আমাকে যারা দাওয়াত দিয়েছে, বিশেষ করে আমাদের আজাদ সাহেব এবং ডক্টর শফিক এবং বুলবুল সাহেব, তাদের সঙ্গে আমার একটা আছে, আপনাদের সঙ্গে আমাদের একটা হৃদয়ের বন্ধন আমার আছে। আপনার সেটা আমি বলবো না। আমি চাই আমি যেখানে থাকি বাংলাদেশের সাম্যের জন্য, অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের একটা মূল্যবোধ সৃষ্টির জন্য সকল মানুষ যেখানে থাকবে, আমি সুকুমার বড়ুয়া সেখানে আমি আছি আপনাদের সঙ্গে। এই কথাগুলি বলে আমি আবারও আজকে যারা এখানে বসে আছে অসম্ভব বরেণ্য ব্যক্তিবর্গ আমি দেখেছি। আর ডক্টর শফিক সাহেবকে আরেকটি কথা বলতে চাই আপনাদের সামনে। আমি দেখেছি, আমার তো একটা চোখ আছে, কিভাবে এই বয়সে তিনি প্রতিদিন কিন্তু বিভিন্ন কর্মে তিনি নিবেদিত হচ্ছেন। এইরকম নেতা আমার মনে বড় দুর্লভ, বড়ই দুর্লভ, বড়ই দুর্লভ। এই নেতাকে আপনারা সকলে সম্মান করবেন এবং জামায়াতে ইসলামের সকলকে আপনারা ধারণ করবেন। এই কথাগুলো বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি একজন বৌদ্ধ, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, আপনাদের কাছে কাজের প্রশংসা করছি। আমি সকলের জয় হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। সম্মানিত সুধী মণ্ডলী, এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাকপার সম্মানিত সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এখন শুভেচ্ছা বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলাম আয়োজিত জুলাই আগস্টের শহীদদের স্মরণে যেই শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা যারা যেখান থেকে শুনছেন, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যেই কাজটা এখানে হতে যাচ্ছে, এটা একটি রাষ্ট্রীয় কাজ, সরকারের করার কথা ছিল, করার দায়িত্ব তুলে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
5ই আগস্ট শেখ হাসিনা, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ যখন আতঙ্কে ছিল, নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলাম, যেটা রাষ্ট্র করার কথা ছিল। তার পরবর্তীতে শুধু ঢাকা শহরে লোক দেখানো ডেকে আনা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুঁজে খুঁজে শহীদ পরিবারদের বের করে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামী, যেটিও একটি রাষ্ট্রীয় কাজ। ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির শাহবাগের মতো জায়গায় একটি কক্ষের ভিতরে ইন্টারন্যাশনাল লেভেলে জুলাই আগস্টের শহীদদের স্মরণে একটা প্রদর্শনীর আয়োজন করলো। আমার দেখার সৌভাগ্য হয়েছিল। দায়িত্ব তুলে নিয়েছিল জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। এই প্রত্যেকটা কাজের দায়িত্ব হওয়া উচিত ছিল রাষ্ট্রের, সরকারের। আমার আজ বলতে দ্বিধা নাই, যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাতে ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই 6 মাসের মধ্যে বিচার করে দেখিয়ে দিত। অন্তর্বর্তী সরকার অত্যন্ত দুর্বল গতিতে আগাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হতে হবে এবং জনতার আদালতে তাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। বাংলার মাটিতে ওই ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন আর মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। শহীদদের রক্তের কসম, শহীদ পরিবারদের অশ্রুর দাগ এখনো শুকায় নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। বৈষম্যহীন আন্দোলনে যেই সামনের বাংলাদেশ আসছে, সেই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পলায়নের 6 মাস পূর্তি। পলায়ন উপলক্ষে উনি নাকি আজকে বক্তব্য দিবেন। আপনাদের বলে যেতে চাই, চোখ কান নাক সব খোলা রাখবেন। ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। সৈয়দ এহসানুল হুদা বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত চেয়ারম্যান, তার গুরুত্বপূর্ণ বক্তব্য সংক্ষেপে রাখছেন আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত জুলাই আগস্টের শহীদদের স্মরণে যে স্মরণিকা প্রকাশন মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, শহীদদের পরিবার এবং সকলকে আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে যখন যাই তখন দেখা যায় যে শুরুর দিকের বক্তাদেরকে টাইম ফ্রেম থাকে না, আমাদের সময় টাইম ফ্রেমটা চলে আসে, অনেক কিছু তখন বলা যায় না। আজকে আমরা জামাত ইসলামী বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই। আমার দল বাংলাদেশ জাতীয় দল ও 12 দলীয় জোটের পক্ষ থেকে একটি অসাধ্য দুঃসাধ্য কাজ আজকে তারা সাধন করেছেন, সম্মান দিয়েছেন। যারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের সকলের একটা পরিচিতি জাতির সামনে উন্মোচন করেছেন। এটা তাদের কমিটমেন্ট এবং ডেডিকেশনটাকেই প্রমাণ করে। আমি আমার বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না। এখানে অনেকগুলো কথা এসছে। শহীদের পরিবার বলেছেন আপনারা যে কিছু দল তারা নির্বাচনের জন্য এত কেন দাবি করছে, তাড়াতাড়ি নির্বাচনটা চাচ্ছে, বিচারের দাবি কেন করছে না? বিচারটা হওয়া উচিত, সংস্কার হওয়া উচিত। স্পেসিফিক সংস্কারের কথা কিন্তু সরকারের থেকেও বলেন না, কেউই বলেন না। স্পেসিফিক বিচারের কথাগুলোও বলেন না। আপনারা কি জানেন যে এই 6 মাসে 572 জন এই হাসিনার দোসর জামিনে বেরিয়ে গেছে? তখন আমাদের প্রতিবাদটা হয় না কেন? এই যে যারা এখনো ক্যান্টনমেন্টে সেফ হাউসে আছে তাদের বিরুদ্ধে কেন ক্যান্টনমেন্ট ঘেরাও হয় না? আমিরে জামাতের নেতৃত্বে হোক, আমি সামনের কাতারে থাকবো, 12 দলীয় জোট সামনের কাতারে থাকবে। এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে হবে। একজন উপদেষ্টাও তাদের সম্পদের বিবরণী দেয়নি। অনিয়ম হচ্ছে, 4টা-5টা গাড়ি চালাচ্ছে। কাদের কাছে বিচার আশা করেন? এই জামাতে ইসলামী বিগত 15 বছরে আমরা যারা ফ্যাসিস্ট এই হাসিনা উৎখাতে ছিলাম সবচেয়ে বেশি সাফার করেছে।
বিচারের নামে প্রহসন হয়েছে, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দলীয় বিচারালয়ে ভারতের প্রেসক্রিপশনে জামাতের সকল শীর্ষ নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। আজকে আসুন হাসিনার বিরুদ্ধে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা সুদৃঢ় করি। সেই ঐক্যটা যদি সুদৃঢ় করতে পারি, আজকে কেউ ইলেকশনের কথা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা তো কেউ বলেন না। জনগণ বিচার করবে। কোথায় বিচার করবে? ভোটের মাধ্যমে না, এই হত্যাকারীদের ভোটের আগেই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, সেই দাবি তো কেউ তুলছেন না। বড় যেই দুটি দলের কথা বলেন তাদের মধ্যেই কিন্তু আওয়ামী অনুপ্রবেশ দেখতে পাচ্ছি। পুনর্বাসন কিন্তু তারাই করছে, আমাদের দ্বারা হচ্ছে না। কিন্তু ন্যায় বিচারের কথা বলেন। আসুন আজকে হাসিনার যারা দোষর ছিল, শেখ হাসিনা সহ সাঙ্গ পাঙ্গ প্রশাসনে যারা আছে, সকলের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হই, আমাদের ঐক্যটাকে সুদৃঢ় করি। তাহলেই বাংলাদেশে হাসিনা মুক্ত হবে। আওয়ামী লীগকে চিরতরে বিদায় করতে হবে। যেই নৌকা ডুবে গেছে সেই নৌকাকে ভাসতে দেওয়া যাবে না। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সময় হয়তোবা সংক্ষিপ্তই, আমি আমার বক্তব্য শেষ করছি এবং জামাত ইসলামী বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 12 দলীয় জোটের মুখপাত্র, বাংলাদেশ এলডিপির সম্মানিত চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন সেলিম এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণিকা প্রকাশন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান, জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবার থেকে আগত যারা এসেছেন, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আজকের এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই শহীদদের চিরস্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী যে উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগকে অত্যন্ত শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। জামাতে ইসলামী বাংলাদেশ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে শহীদদের প্রতি যেই সমবেদনা জানাচ্ছেন এবং আহতদের সুচিকিৎসার জন্য যে কাজগুলো করছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই সরকারকে শুরু থেকে বলে এসেছি, যারা আহত হয়ে আজকে হাসপাতালে কাতরাচ্ছেন, হয়তো সবাইকে বিদেশে পাঠানো সম্ভব নয়, কিন্তু আপনারা বিদেশ থেকে ডাক্তার এনে আপনারা চিকিৎসা করান। বারবার বলেছি, 6 মাস পরে কয়েকজন ডাক্তার এসেছেন, যেটা তারা ক্ষমতায় যাওয়ার 6 দিনের মাথায় করা যেত। আজকের এই উপদেষ্টা পরিষদ, এই সরকার অধিকাংশ উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। এই আওয়ামী দোসর ফ্যাসিস্ট খুনিদের সবাই পালিয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি না। অনেকেই বাংলাদেশে আছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, তাদেরকে আশ্রয় বস্ত্র দেওয়া হচ্ছে। আপনারা বলছেন সংস্কারের কথা, গত 6 মাসে এই সরকার কোথায় কোন সংস্কারটা করেছে আপনারা বলেন। আইন শৃঙ্খলার চরম অবনতি। আজকে আহতদের পক্ষে আজকে বারবার প্রধান উপদেষ্টার কাছে ধর্ণা দেওয়া হচ্ছে, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার একটাই বক্তব্য যে কানে দিয়েছে তুলো, পিঠে দিয়েছে কুলো। কারণ তারা এই বিজয়ের চেতনা ধারণ করে না। 420 420 নাটক পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা এক কথা নয়। আমরা কোন নাট্যকারকে আমরা এই উপদেষ্টা মন্ডলী দেখতে চাই নাই। আমরা বারবার বলেছি, সৎ, যোগ্য, দক্ষ, কর্মঠ লোক দিয়ে আপনারা উপদেষ্টা মন্ডলী পুনর্গঠন করুন, দৃঢ় হাতে দেশকে শাসন করুন। আমরা সবাই আপনাদের পাশে আছি। কিন্তু সরকার যেই গতিতে চলছে, এই গতিতে চললে আজকে ফ্যাসিস্টরা আজকে আবার ফিরে আসার দুঃশাসন দেখাচ্ছে। যাই হোক, সময় স্বল্পতার কারণে যে কথাটি বলতে চাই সেটি হলো যে আজকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করেছি অনেক বছর ধরে, আমাদের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ পুনর্গঠন করতে পারি। আমাদের হয়তো রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হতে পারে, আমাদের হয়তো লক্ষ্য ভিন্ন হতে পারে, কিন্তু বাংলাদেশকে একটি সুসংগঠিত এবং একটি সত্যিকার অর্থে একটি আপনার শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। অতীতে আমাদের বিভেদ আমাদের অনেক ক্ষতি করেছে। আল্লাহর তরফ থেকে দুইবার আওয়ামী সরকারের উপর গজব নাজিল হয়েছে। আমাদের অনৈক্য যেন আবার বাংলাদেশে আওয়ামী লীগ ফেরত আসতে না পারে, সেই দাবি জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে জামাতে ইসলামীকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 12 দলীয় জোট জিন্দাবাদ, জামাতে ইসলাম জিন্দাবাদ।
সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই প্রোগ্রামে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যুগান্তরের অন্তর্জুড়ে পাঠকের সেই পত্রিকার সম্মানিত সম্পাদক, বিশিষ্ট লেখক এবং নজরুল গবেষক আমাদের শ্রদ্ধাভাজন জনাব কবি আব্দুল হাই শিকদার এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট দেশের একজন বরেণ্য রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি বা আমির আমার প্রিয় ডাক্তার শফিকুর রহমান ভাই সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে আমার ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আসলে শুধুমাত্র একটা কারণে অসহনীয় জামে আটকে ইসলাম, আমি শুধু একটা কারণে আসছি, সে জামাত ইসলামকে অন্তর উজাড় করে ধন্যবাদ দেওয়ার জন্য। একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে, সব কাজের জন্য মানুষ ইতিহাসে অমর হয় না, কোনো কোনো কাজের জন্য হয়। এই কোনো কোনো কাজটা হলো যে জুলাই বিপ্লবের পরে যেটা আমরা সবাই চাচ্ছি, এখনো চাচ্ছে, যে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করেন, শহীদদের একটা এনসাইক্লোপিডিয়া করেন, শহীদদের একটা কোষ করেন, শহীদ কোষ, জুলাই বিপ্লব শহীদ কোষ। বুঝই শরৎচন্দ্রের বিখ্যাত বই শ্রীকান্তের একটা গল্প আছে যে বাঘ ঢুকেছে বাড়িতে, সবাই বলতেছে সরকি লাও, বন্দুক লাও। এখন লেখক বলতেছে যে লাও তো বটে, কিন্তু বাঘটা তো উঠানের মাঝখানে বসে, ঘরেতে বেরোবো কেমনি? তা আমাদের অবস্থা যে সেই লাও তো বটে কিন্তু কেউ আনে না, সবাই খালি বাণী দেন। জামাতে ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করে ছেড়েছে। আমার অন্তঃস্থল থেকে, জাতির তরফ থেকে, সকল শহীদদের পক্ষ থেকে এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনায় আমি তাদেরকে আমার অভিনন্দন, অভিবাদন জানাচ্ছি। ৭১ সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান ট্র্যাজেডি হলো যে সবকিছু হয়েছে, কয়েকটা জিনিস হয় নাই। কি হয় নাই? সবচেয়ে যেটা বড়, শেখ মুজিব তো বলেই খালাস ৩০ লক্ষ মারা গেছে। তো ঠিক আছে, আপনার কথাই ধরলাম ৩০ লক্ষই মারা গেছে, তো হিসাবটা দিতে হবে না? একটা তালিকা করতে হবে না? বা দেশ স্বাধীন হয়েছে আজকে ৫৩-৫৪ বছর, আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকা, পূর্ণাঙ্গ কেন, কোনো তালিকাই নেই। এই লজ্জা, এই ঘৃণা কাকে জানাবো? এ দায়িত্ব তো সকলের, কেউ এই উদ্যোগটা নেননি। আসাদুল্লাহ সাহেব বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল, আমার এটা সেল করে দেওয়া হলো, উনি তখন ডেপুটি সেক্রেটারি, বলে সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম। জেলা প্রশাসক, এসডিও, সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু হলো। ২ মাস পরে আমাকে ডাকলো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, বলে যে তুই কি কতদূর গেল? বলে যে কাজ তো প্রায় শেষ। বলে তালিকায় কত পাইছিস? আমি যেটা পাইছি সেটা তো বলতে ভয় লাগতেছে। মানে নির্ভয়ে বল, আমি তো পাইছি মাত্র ২২,০০০, এ তো পাইনি। তোমার তাহলে বাদ দে, এদের দরকার নেই আর। এই যে বাদ দেওয়া হলো, অর্থাৎ তার ৩০ লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এত বড় আত্মত্যাগের কোনো ইতিহাস পাইনি। পুরোটাই চাপা গল্প। স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায়, বিভিন্ন জনে লিখেছেন, সেটা প্রত্যেকেই তো নিজেকে বীর হিসেবে জাহির করেছেন। মানে নিজেকে করিতে গৌরব দান, তারা প্রকারান্তরে নিজেকে শুধু করেছেন অপমান। এই অপমানের জ্বালা বাংলাদেশে ৫৩ বছর ধরে আমরা ভুগছি। মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রণীত হয় নাই। ৫২ ভাষা আন্দোলন, বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়ে গেছে। ভাষা আন্দোলনকে বেস করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত শহীদদের সংখ্যা বলতে পারবে না কেউ। সবাই বলা হয় যে রফিক, শফিক, বরকত, সালাম, জব্বার, তো তারপরে আর বলতে পারে না। এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন, প্রতি সময়, মুহূর্তে মুহূর্তে উচ্চারণ করা হয়, অথচ প্রকৃত শহীদদের তালিকা কেউ প্রণয়ন করলো না। এই দুঃখ কাকে জানাবো? এরকম একটা ভয় ৯০-এর আন্দোলনও হয়েছে, ৯০-এর শহীদদেরও কোনো তালিকা তুলিকা কিচ্ছু নাই কোথাও। ৭ই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন, যারা মারা গেছিলেন, কোনো তালিকা নাই। শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধে কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে। যারা টাওয়ার হ্যামলেটসে গেছেন, লন্ডনে টাওয়ার হ্যামলেটসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে টাওয়ার হ্যামলেটস মিউজিয়ামে। আমাদের নাই। আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না, আমরা ভালোবাসি চোয়াল থেকে, চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য। অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায়, এত বড় ভুল আমরা করতাম না। যাই হোক, এইবারের আন্দোলনেও আজকে ৫-৬ মাস হয়ে গেছে, শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে, কাজটা কেউ করেনি। এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ। আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে,
এই শহীদগুলো অন্তপক্ষে কখনো হারিয়ে যাবে না। আমি যতটুকু শুনলাম আমার বুলবুল ভাইয়ের কাছে, যে এ পর্যন্ত প্রায় 700-এর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে, কিভাবে তারা শহীদ হয়েছে, তাদের পরিচয় কি, তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি, এইরকম ভাবে 713 জনের মতো বললেন। 713 জন, চারটিখানি কথা না, এবং এটা চলমান প্রক্রিয়া, আরো আসবে। এই পর্যন্ত 10 খণ্ড বেরিয়েছে। কত পৃষ্ঠা? 2500 পৃষ্ঠার 10 খণ্ড বেরিয়েছে। আমার ধারণা এটা আরো 10 খণ্ড হবে। তো এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয়নি, নীরবে নিঃশব্দে এভাবেই দেশপ্রেমিকরা, দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য প্রাণ উৎসর্গ করে, জাতির জন্য কাজটা করে যায়। তো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না। আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হলো একটা পায়োনিয়ারের ভূমিকা পালন করেছে, পথ প্রদর্শক, রাহবার। এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সকলের সহায় হন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সকলের পরিচিত আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথের অন্যতম নেতৃত্ব, কারা নির্যাতিত মজলুম জননেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির শাইখুল হাদিস জনাব মাওলানা মামুনুল হক এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক জুলাই বিপ্লবের শহীদ স্মারক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব সহ জামায়াতে ইসলামী এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সময় খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আমি পয়েন্ট আকারে বলছি। প্রথম, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অভিনন্দন জানাচ্ছি ইতিহাসের অন্যতম একটি ঋণ পরিশোধ করার জন্য। তারা যে উদ্যোগ নিয়েছেন, 717 জন শহীদের স্মৃতি তারা ইতিমধ্যে গ্রন্থবদ্ধ করে জাতির পক্ষ থেকে শহীদদের ঋণ শোধ করার, শহীদদেরকে জাতির সামনে চিরস্মরণীয় করে রাখার তারা উদ্যোগটি নিয়েছেন। এই উদ্যোগটি চলমান। আমি আশা করব যে আমাদের কবি আব্দুল হাই শিকদার ভাই যেভাবে বললেন যে আরো 10 খণ্ড বা আরো বেশি হবে ইনশাল্লাহ। আমরা যেটা অথেন্টিক তথ্য পাচ্ছি যে প্রায় 2000-এর বেশি শাহাদাত বরণকারী আমাদের গৌরবোজ্জ্বল বীর শহীদান রয়েছেন। তারা যেন সকলেই এই গ্রন্থবদ্ধ হয়ে যেতে পারেন, এটাই হবে আমাদের অন্যতম একটি চ্যালেঞ্জ। আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওই ঐতিহাসিক দায়িত্বটি পালন করায় আমি বাংলাদেশ খেলাফত মজলিস এবং আলেম সমাজের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আব্দুল হাই শিকদার সাহেব যে কথাটি বললেন, আমিও সে কথাটি বলার চিন্তা করছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার যুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের শাহাদাত বরণকারীদের যে সংখ্যা, এ নিয়ে যে ধূম্রজাল, এই তথ্য শুনলাম আজ প্রথম যে গবেষণা করতে গিয়ে 22,000 পর্যন্ত সংখ্যা বেরিয়েছিল। 22,000 হোক, যাই হোক, তো একজন ব্যক্তির একটি আবেগ মাখা বা একটি মিথ্যা বক্তব্যকে ধামাচাপা দেওয়ার জন্য 22,000 বীর শহীদানদের পরিচয়কে গোপন করে রাখা একটি জাতীয় অপরাধ। এই জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য একটি উদ্যোগ হওয়া উচিত। আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো, শুধু বাংলাদেশ সরকারকে নয়, গোটা বাংলাদেশকে বলবো, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের সকল বীর শহীদানদের একটি তালিকা প্রণীত হওয়া উচিত। এখানে মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে কারাকারি হয়, কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণ করার কোনো আয়োজন নেই। এর চেয়ে জাতি হিসাবে আমাদের জন্য কলঙ্কের আর কি থাকতে পারে। আজকে 5ই আগস্ট বিপ্লবের 6 মাস পূর্তি হচ্ছে। এই উপলক্ষে নাকি পলায়ত নেত্রী তিনি বক্তব্য দিবেন। তিনি মাঝে মাঝে এই বক্তব্য দিতে গিয়ে বলেন যে আমার কি অপরাধ, উনি খুঁজে পান না ওনার কি অপরাধ। আমরা জানি কোরআন থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসকে বিতাড়িত করেছিলেন, তো ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সে কথাই বলেছিল, আমার কি অপরাধ, আমি আদমকে কেন সেজদা করব। কাজে আদমকে সেজদা না করার কারণে সে বিতাড়িত হয়ে সে তার অপরাধ খুঁজে পায়নি। আপনি বাংলার 2000 দামাল সন্তানকে
প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন, এরপরে আপনি আপনার অপরাধ খুঁজে পান না, এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে? কাজে এই জন্য যদি আজকে বক্তব্য দেনই, তাহলে আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসাবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন, এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই 164 জাতির সামনে আপনারা করবেন। সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাদের বিচার করা হবে। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন, তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে? যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশুদ্ধার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে, আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে, এই ধরনের গাঁজাখড়ি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয়। এই জন্য ভারতকেও বলবো, বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন, দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। ওই পতিত আওয়ামী লীগ আর পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনার বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা যে আমরা ইতিমধ্যে দেখছি সাম্প্রতিক সময়ে যে মাঝে মাঝেই বিভিন্ন জায়গা দিয়ে এই পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদের দোসররা তারা মাথা তুলে দাঁড়াবার বা উকি দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে যখন সকল নাগরিকরা ঘুমিয়ে থাকে সকাল সকাল নিভৃত সময়ে। তো এই সময়ে আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো যে ফজরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে। বাংলাদেশের 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদ আছে, এই মসজিদের মুসল্লিরা ফজরের পরে একটু অ্যালার্ট থাকবেন, যেন বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী, কোনো পতিতের স্লোগান তুলে বাংলাদেশের মাঠে যেন নামতে না পারে। শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবার কোনো সুযোগ কাউকে আমরা দিতে পারি না। বাংলাদেশে বিচার হতে হবে। এই যে বিচার হয় না 6 মাসে, তার তেমন কোনো অগ্রগতি নেই। এটার অন্যতম আরেকটা কারণ হলো যে বাংলাদেশের প্রচলিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা রয়েছে, সেটার কিভাবে জবনিকাপাত ঘটানো যায়, আল্লাহর জমিনে কিভাবে সাম্য এবং ন্যায় বিচারের আল্লাহ প্রদত্ত আল কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে অগ্রসর হওয়া দরকার। আজকে এই ফ্যাসিবাদের 6 মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া, এটা আরেকটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মুসলিমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি সর্বশেষ আহ্বান জানাবো যে ইনশাল্লাহ আমরা আমাদের লং টাইম যে আমাদের পরিকল্পনা, বাংলাদেশে ইনশাল্লাহ ইসলামী বিপ্লব হবে। আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না, বড় কোনো নেতার প্রয়োজন হয় না। বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয়, ছাত্র নেতৃত্বের মাধ্যমেই, বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদী ভিন দেশি কৃতদাসীকে কিভাবে বিদায় করা যায়। ইনশাল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব, বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাল্লাহ। আপাতত ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে, মাথা তুলে দাঁড়াতে না পারে। সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই, যাদের কাঁধে ভর করে অথবা যাদের কথা আশকারা পেয়ে আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, অতিথিবৃন্দ, আজকের এই মরকমোচন অনুষ্ঠানে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জননেতা জনাব AHM হামিদুর রহমান আজাদ। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের আরো অনেক অতিথিবৃন্দ ছিলেন, তাদের কথা বলতে দিতে পারলে ভালো হতো। সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় আমিরে জামাত আপনাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন যে আমরা সকলের কথা শুনতে পারলে, বিশেষ করে শহীদ পরিবারের আরো অনেকে অনুভূতি ব্যক্ত করতে চেয়েছিলেন। আমরা সময়ের কারণে আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। বিশেষ করে অনেক নেতৃবৃন্দ এসছেন, আমরা তাদেরকেও সুযোগ করে দিতে পারলে ভালো হতো। আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করুন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এ পর্যায়ে জননেতা জনাব AHM হামিদুর রহমান আজাদ তার বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 24 আগস্ট বিপ্লবের শহীদদের স্মৃতি স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, আজকের শ্রদ্ধেয় প্রধান অতিথি সম্মানিত আমিরে জামাত, জাতীয় নেতা, গণমানুষের নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান,
মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার নেতৃত্বে দিচ্ছেন যারা, সে জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমিরি জামাতের বক্তব্যটাই আজকেই মূল বক্তব্য আমরা শুনব। আমি অতি সংক্ষেপে আল্লাহর শুকরিয়া আদায়ের পরে প্রথমেই শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন সেই দোয়া করি। আজকে যে আয়োজনটি হয়েছে প্রায় সকলে বলেছেন একটি অসাধারণ আয়োজন হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেম এবং সম্প্রীতির বাংলাদেশ, আধুনিক এবং সার্বজনীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা তথা ন্যায়ভিত্তিক সংগ্রাম সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যে সংগ্রাম করছে, তার প্রতিটি ক্ষেত্রেই জামাত যেই কাজটি করে যাচ্ছে, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাহবারের ভূমিকা পালন করছে, সূচনাকারীর ভূমিকা পালন করছে আমাদের আমির জামাতের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ, যেখানে মানুষের কষ্ট দুর্ভোগ সবার আগে জামাত যাওয়ার কথা রাষ্ট্র এবং সরকার, এই কাজটির ক্ষেত্রে তাই হয়েছে। এই কাজটি রাষ্ট্রীয় হওয়ার কথা, সরকার উদ্যোগে হওয়ার কথা। এই বিপ্লবের ঘটনায় শহীদ পরিবারের পাশে রাষ্ট্রকে জামাত ইসলামী, জামাতের আমিরি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানবতার জন্য কি করা উচিত, শহীদদের জন্য, এই বিপ্লবের স্বীকৃতির জন্য কি করা উচিত। সবার আগে আর্থিক সহযোগিতা এবং তাদের পরিবারের সান্ত্বনা দেওয়ার জন্য পাশে দাঁড়ানোর কাজটি জামাত করেছে। যে কোনো জাতির যে আত্মত্যাগ সংগ্রাম এবং বিপ্লবে থাকে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস আমাদের, পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই স্বাধীনতা সংগ্রাম হয়েছে। স্বাধীনতা সংগ্রামের যে শহীদদের আত্মত্যাগ, আহত পঙ্গুত্ব বরণ সহ আন্দোলনকারী শক্তি যারা ত্যাগ স্বীকার করেছে, এটার মর্যাদা এবং শক্তি একটি অনিবার্য বিষয় এবং ইতিহাসের বাস্তবতা। যে জাতি সে স্বীকৃতি দিতে পারে না, সে মর্যাদা দিতে পারে না, ইতিহাসের কাঠগড়ায় তারা আসামি হয়ে যায়, অকৃতজ্ঞ জাতি হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামী সে জায়গায় জাতির কাছে দায়মুক্ত হয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবাই বলেছেন মাত্র আজকে 5ই ফেব্রুয়ারি, 5ই আগস্ট মিলান বরাবর 6টি মাসের মাথায় আজকে 10 খণ্ডের 2500 পৃষ্ঠার যে স্মারক উন্মোচন হচ্ছে, এটা একটা ঐতিহাসিক দলিল। যে কোনো বিপ্লবের স্বাধীনতা সংগ্রামকে ধরে রাখার জন্য ইতিহাসের পাতায় নির্ভুলভাবে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, শিখতে পারে, পথের নির্দেশনা পায়। সেই ক্ষেত্রে জামাত ইসলামী যে স্মারকটি আজকে করেছে, এটা চলমান প্রক্রিয়া শুধু নয়, এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃতি পাবে একদিন ইনশাআল্লাহ। সেই সাথে আমরা দাবি জানাই সরকার এবং রাষ্ট্র যেন এই উদ্যোগ নেয়, নিখুঁত নির্ভেজাল সঠিক ইতিহাস আগামী প্রজন্মের জন্য যেন আমরা রেখে যেতে পারি। দ্বিতীয় যে জিনিসটা হয়ে থাকে যে কোনো বিপ্লবের, সেটা হলো বিপ্লবের আইনগত এবং রাজনৈতিক ও সামাজিক ভিত্তি হিসাবে তার একটি ঘোষণাপত্র। এটা পৃথিবীর সব বিপ্লবে হয়েছে, কিন্তু এই জায়গাও বাংলাদেশে আমরা এখানেও স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করতে পারি নাই। কারণ এখানে আমরা লক্ষ্য করেছি, আজকের বক্তব্যে চলে এসেছে আমাদের আমির জামাত যারা বলেছেন শহীদরা জাতীয় বীর, উনি বলেছেন এটা আমাদের দলীয় সম্পন্ন জাতির সম্পদ। আজকে যদি রাজনৈতিক ঐক্য সেই জায়গায় হতো, তাহলে এই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ সরকার নিয়েছে, সেটা বাধাপ্রাপ্ত না হয়ে সাফল্যের মুখ দেখত। এই জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, রাষ্ট্রীয়ভাবে বিপ্লবের স্বীকৃতি আসতে হবে, শহীদদের সঠিক ইতিহাস রচনা করতে হবে, জাতীয় বীর হিসাবে শহীদদের ঘোষণা দিতে হবে, শহীদদের নামে স্মৃতি জাদুঘর স্থাপন করতে হবে। এবং এই দিনটি, যেদিন বিপ্লব হয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, অধিকার আদায়ের সংগ্রাম করতে পারছি, অধিকার এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী, উন্নত, আগামী দিনের ঐক্যবদ্ধ, মানবিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ করতে চাচ্ছে। তার জন্য
অবশ্যই সেই 5ই আগস্টে জাতীয় ছুটির তালিকাভুক্ত করতে হবে, জাতীয় দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দিতে হবে। আজকে আমি কথা না বাড়িয়ে বলতে চাই, আমাদের আহত বঙ্গ তারা এখনো রাস্তায় নামে, এটা আমাদের লজ্জার। এই জন্য অবিলম্বে যেন সরকার তাদের পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা, যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করে। রাষ্ট্রের দায়িত্ব। জনতার কাতার থেকে আমরা এই দাবি জানাতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুরা, বাংলাদেশ আজ সেই ফেসিবাদ মুক্ত হয়েছে, ষড়যন্ত্র মুক্ত হয় নাই। কারণ ফেসিবাদের পিছনের যে শক্তি ছিল আধিপত্যবাদ, সে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায়। এই জন্য ষড়যন্ত্র তারা চালাচ্ছে। 53 বছর এই জাতিকে অসাম্প্রদায়িক বাংলাদেশের মৌলবাদের ধোঁয়াতলে বিভক্ত করেছিল, সে বিভক্তির ষড়যন্ত্র আজও চলছে। ফেসিবাদ মুক্ত হয়েছে, বিকল্প ফেসিবাদী শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি। সেই শক্তি আবার বাংলাদেশে বিভাজন তৈরির জন্য পুরনো বয়ান মাঠে নেমে এসেছে। জনগণ প্রত্যাখ্যান করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাই আসুন, ষড়যন্ত্র থামে নাই, যুদ্ধ থামে নাই, সংগ্রাম আন্দোলন থামে নাই। আগামী দিনে বিগত 5ই আগস্টের মতো যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমেছিল, শহীদ পরিবার যে কথা বলেছে তার সাথে সুর মিলিয়ে আমি কথা শেষ করতে চাই। আমরা আবার গর্জে উঠবো, প্রয়োজনে রাজপথে নামবো, রক্ত দেব, জীবন দেব। আবার আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মুক্ত করে, আন্দোলন ত্বরান্বিত করে, ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লবের শহীদদের স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আমরা একবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আজকের এই অনুষ্ঠানের এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য যার নেতৃত্বে, যার নির্দেশনায় আমাদের ছাত্র সমাজ আমরা ভূমিকা পালন করেছিলাম এবং শহীদদের স্মরণিকা প্রকাশের জন্য যার নির্দেশনায় ঐতিহাসিক এই স্মারক রচিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত এখন প্রধান অতিথির বক্তব্য এবং শহীদদের স্মারকের মোড়ক উন্মোচন করবেন। সম্মানিত আমিরে জামাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে 24-এর শহীদদের সম্মানে রচিত স্মরণিকার মূলক উন্মোচন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশের আরও 10টি কেন্দ্রে অনুরূপ অনুষ্ঠানে যুক্ত সর্বস্তরের ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের সিঁড়ি বেয়ে এই বাংলাদেশকে আস্তে আস্তে মুক্তির মঞ্জিলের দিকে পথ দেখাচ্ছেন, এটা আমাদের দিল সাক্ষী দিচ্ছে এবং আমরা আশাবাদী বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের, কিছু হয় বিষাদের, আর কিছু হয় গৌরবের। বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন, অতীতেও এরকম যারা দিয়েছেন, 47, 71, 52, সর্বশেষ এই 24-এ যারা জীবন দিয়েছেন, তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস। শহীদ পরিবারগুলোর জন্য কান্নার ইতিহাস, দেশবাসীর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার ইতিহাস। 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত এরকম একটা আয়োজন আমরা কিংবা কোনো বিরোধী দল কল্পনাও করে নাই। এমনকি সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদেরকে মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয়, তারাও সাহস করেন নাই।
ফ্যাসিবাদী সরকারের হাতে সত্যিকার অর্থের মুক্তিকামী সমস্ত মানুষই ছিলেন মজলুম, একা জামাত ইসলামী নয়। এদেশের আপামর ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ, এমনকি সাধারণ জনগণ। আজকে যে ক্যামেরাগুলো জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছেন, তারাও ফ্যাসিবাদের থাবা থেকে মুক্ত ছিলেন না। ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে। বিদেশে বসে যারা বাক এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে, তাদের আপনজনকে হেনস্থা হতে হয়েছে, জেলে পোড়া হয়েছে। এক্ষেত্রে নারীদেরকেও ক্ষমা করা হয়নি। এদের রুচি কত নিম্ন স্তরের ছিল এখান থেকে এটা উপলব্ধি করা যায়। সেই বন্দিদশা থেকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে যারা নিজেদের পবিত্র জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে এমন একটি পরিবেশ করে দিল, আমি তাদের সকলের প্রতি হৃদয়ের ভিতর থেকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, দেশ আমাদের সকলের, যে কথাটা আমরা সবসময় বলে আসি, কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিকের। এই কাজ কিছু লোক করে, আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয়। অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে, একসময় তারা অধিকারের মতো মনে করে, আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে, নিজেরা রাজা হয়ে বসে। কিন্তু গাছের গুড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয়, ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায়। এটা গাছের তলায় পড়ে না, বহু দূরে গিয়ে পড়ে। কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্পে অনেক দাম্ভিকতা প্রদর্শন করে। আল্লাহ তাআলা এই সমস্ত দাম্ভিকদেরকে ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। অতীতের এইরকম স্বৈরাচার ফ্যাসিস্ট যারা ছিল, তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে। একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে। কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না। আবার যে জাতি তার বীরদেরকে, জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকেও সম্মানিত করেন না। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে। ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন, গল্প রচনা করেছেন, যার যার মতো করে। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটার ইতিহাস থাকে না। বাংলাদেশ জামাত ইসলামী অনুভব করেছে রাষ্ট্রের উদ্যোগে করে উঠেছে আমাদের দাবি, কিন্তু আমরাও একটা দায়িত্বশীল দল হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। আমরা এই আন্দোলনে শরিক ছিলাম। এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে, এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে মুক্তি। সুতরাং এই দলেরও কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে। আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে, তাদের প্রতি সম্মান জানাতে। দোয়া করতে যাইনি, দোয়া নিতে গিয়েছি, কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য, আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে। এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিন। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি। আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান করেন। আমার বন্ধুরা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করে গিয়েছেন, আমি আর এগুলার পুনরাবৃত্তি করছি না। আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি। এ ধরনের একটি বড় কাজ হাতে দিতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব, মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা যখনই নেমেছি, মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে দিয়ে আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি। এ প্রক্রিয়া চলমান। কিন্তু আমরা চিন্তা করলাম যে এখন বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার, আহত, পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন। এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা দরকার। এই জন্য অসামর্থ্য রেখেই আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এই কাজে দিন রাত কেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা, সংগঠন তাদের কাছে ঋণী, কৃতজ্ঞ। আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করেন।
এবং জাতির জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সামর্থ্য দান করেন। তাদের কাজ শেষ হয়নি, এটা একটা যুদ্ধ, তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করব ইনশাআল্লাহ। এই কাজ করতে গিয়ে মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের কোনো ধরনের ডকুমেন্টেশনে, তথ্য সংগ্রহে এবং এখানে লিপিবদ্ধ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। দুটা নাম আমরা ভুল ক্রমে 2 বার চলে এসেছে, আমরা এই সবগুলোর জন্য ক্ষমা প্রার্থী। আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে বিনয়ী অনুরোধ জানাবো, যাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যে তথ্যগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে, ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন। আমরা ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজেই পেশ করার চেষ্টা করব, শুধু বাংলা নয়, যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে, বীরদের কৃতিত্ব এবং গৌরব গাথা তাদেরকেও যেন উৎসাহিত করে। আবু সাইদের শাহাদত ছিল এই আন্দোলনের একটা বিশাল টার্নিং পয়েন্ট। একটা নিবৃত পল্লীর ছেলে, গরিব পরিবারের সন্তান, তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে, এই তার শিক্ষার আশেপাশে আরেকজন সদস্য নাই। সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করলো। খোলা বন্দুকের সামনে টানা মেলে বুক চিতিয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলুকর। সে জেনে শুনেই শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার পথ ধরে বাকি শহীদেরা বলেছে, আবু সাইদ আমাদের ভাই, যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে, আমরা জাতির জন্য সেই শাহাদতের পিঁড়িতে পা রাখতে চাই। এটাই হয়েছে। উত্তরার একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না। 7-8 বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে নেমেছে, তেড়ে যাচ্ছে পুলিশের দিকে। যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতে, সেই তুমি কোথায় যাও? বলে, আমি আন্দোলনে নেমেছি, আমি প্রতিরোধ করতে যাই, প্রতিঘাত করতে যাই। কেন এসেছো? আন্দোলন করতে এসেছি। কি জন্য তোমার আন্দোলন? ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাই? আবু সাইদ আমার ভাই। তোমার বাড়ি রংপুর? না, আমার বাড়ি ঢাকা। তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে? তারা বলেছে, বাবা তোমার আন্দোলন হয়ে গেছে, তুমি যাও, আমরা আছি। ঝাঁকি মেরে ছেলেটা বলল, ছাড়েন আমার হাত, আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। আবার এই যুবক বন্ধুরা বলেছে, যদি গুলি এসে অফুড় অফুড় করে দেয়, যে আমি শহীদ হয়ে যাব, তোমার মা বাবা কাঁদবে না? বলে, না, কাঁদবে না। আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি যে আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য কেঁদো না। এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জাগাই দিল? এটা তো শুধু আমি দেখি নাই, কোটি কোটি মানুষ এটা দেখেছে। টেলিভিশনের পর্দায়, সামাজিক মিডিয়ায় এগুলা চলে এসেছে। সম্মানিত বন্ধুগণ, এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল, মজলুম ছিল। সেই মজলুম জাতিকে যারা পথ দেখিয়ে গেল, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশীজনের কাছে আমি কয়েকটা বিনীত অনুরোধ রাখতে চাই। তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছে, দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছে। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকান, তরতাজা সেই শিশু, কিশোর, যুবক, নারী পুরুষের দিকে তাকান যারা জীবন দিয়েছে। তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি কেউ করবেন না। যদি করেন, শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে, তারা অভিশাপ দেবে, তারা মজলুম দেশবাসী অভিশাপ দেবে। সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে। আমার দ্বিতীয় অনুরোধ, যে কাজটা জামাতে ইসলামী হাত দিয়েছে, এটা জামাতে ইসলামীর একার সম্পত্তি নয়, এটা জাতীয় সম্পত্তি। এটা একার দায়িত্ব নয়, সকলের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব, আরো যারা অংশীজন আছেন তাদেরও দায়িত্ব। আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর কসম নিতে চাই না, আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমাদের চাইতে আরো সুন্দর করে, আরো নিখুঁত করে এই কাজটি করার জন্য আরো আরো সংস্থা, সংগঠন, অংশীজন এবং সরকার আগাইয়ে আসুক, তাদের কাছে আমাদের আবেদন। তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক হবে এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদেরকে করব।
আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ, বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ, সর্বোপরি বলবো একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাই। যারাই অংশগ্রহণ করেছেন, আমাদের দাওয়াতে এসেছেন, ঢাকা এবং ঢাকার বাইরে, সকলকে আবারও আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমরা এখন সেই স্মারক গ্রন্থটির ইনশাআল্লাহ মোড়ক উন্মোচন করব। আমরা সকলকে, সংশ্লিষ্ট সকলকে এখানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। একটা কৈফিয়ত দিচ্ছি, আমরা আজকের জোহরের নামাজটা ঠিক সময় মতোই এখানে আদায় করতে পারলাম না। এটা শেষ হওয়ার সাথে সাথেই পাশে মসজিদ আছে, ইনশাআল্লাহ আমরা আদায় করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু সবাই বসবেন। আমাদের সভাপতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন হবে। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের পরেই আমাদের মোড়ক উন্মোচন হবে ইনশাল্লাহ। সেটার জন্য আমরা একটু প্রস্তুতি সময় নিচ্ছি। আজকের এই প্রোগ্রামের সভাপতির ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান। জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান আজকের প্রোগ্রামের সভাপতির ধন্যবাদ জ্ঞাপন করছেন। ফাঁকে আমরা একটু সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, আমরা একটু প্রস্তুতির জন্য সময় নেব, আমাদেরকে একটু সময় দেবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই ঐতিহাসিক কর্মসূচি পালনের মাধ্যমে জাতীয় ইতিহাসে একটি স্থান করে নিয়েছে। এটা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই মোড়ক উন্মোচনের মাধ্যমে ইতিহাসের একটি জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, যারা এদেশে ন্যায় ইনসাফের সমাজ কায়েমের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের অনেকের কথা শুনেছি, আপনারাও শুনেছেন। আল্লাহ তাআলার কাছে প্রশংসা আমরা আল্লাহরই করব, কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের প্রশংসার চাইতে। ওই হাদিসটি আপনাদের স্মরণ করাতে চাই যে দোয়াটি পড়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া শুনে বলেছিলেন 30 জনের বেশি ফেরেশতা এই দোয়াটি আল্লাহর কাছে নিয়ে গেলেন। আমার সাথে সাথে সবাই এই দোয়াটি পড়ার আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। এই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করছি। আল্লাহ তাআলা যেন দয়া করে, মেহেরবানি করে আমরা যে ত্যাগের মাধ্যমে 24-এর আন্দোলনে সফলতা লাভ করেছি, আমরা আখিরাতেও যাতে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার মাধ্যমে সফলতা অর্জন করতে পারি। আমরা 60 বছর জীবনের সুখ স্বপ্ন শুধু দেখব না, আমরা জীবনের পরকালের যে জীবন, যার শেষ আছে, যার শুরু আছে, শেষ নাই, সেই অনন্ত জীবনেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেন, আমাদেরকে আমাদের জীবনে সুখ এবং শান্তি দান করেন। সেজন্য আমরা বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম করার যে সংগ্রাম শুরু করেছি, আল্লাহ যেন সেই সংগ্রামকে বিজয় দান করেন। প্রিয় ভাইরা, কোরআন মাজিদে একটি আয়াত আছে, যে আয়াতে বলা হয়েছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো, তোমরা লড়াই করছো না সেই সমস্ত অসহায়, দুর্বল নারী, শিশু, বৃদ্ধদের জন্য যারা অত্যাচারিত হয়েছিল এবং অত্যাচারিতের মাধ্যমে যারা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী, একজন অভিভাবক পাঠাও যারা আমাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করবে। বিগত 5ই আগস্টের যে বিপ্লব, যে অভ্যুত্থান, এটি ছিল এদেশের জনগণের কল্যাণের জন্য, এদেশের জনগণকে জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য। যারা জীবন দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের শহীদ হিসাবে তাদেরকে কবুল করুন, তাদের শাহাদাতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা আহত হয়েছে, এখনো বিভিন্ন জায়গায় হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আহত অবস্থায় পড়ে আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই সমস্ত আহত ভাই বোনদেরকে দ্রুত সুস্থ করে আবার ময়দানে ফিরে আসার তৌফিক দান করুন। বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির সংগ্রাম, এই সংগ্রামকে সফল করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই। এবং সেই সাথে সাথে আজকে যারা আমাদের এই কথা শুনেছেন, আমাদের এই আলোচনা শুনেছেন, বাংলাদেশের 10টা মহানগরী সহ
ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ায় এই আলোচনা যারা দেখছেন, যারা শুনছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই এবং আগামী দিনে এই চেতনা নিয়ে বাংলাদেশকে মানুষের আইনের হাত থেকে রক্ষা করে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য চেষ্টা করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, বিশেষ করে 10 খণ্ড এই যে আজকে যে উদ্বোধন মোড়ক উন্মোচন করার জন্য যে অনুষ্ঠান, এতে যারা অবদান রেখেছেন সবারই শুকরিয়া আদায় করে সবারই জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে এবং আপনাদের সকলকে যারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং সারা দুনিয়ায় দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ধন্যবাদ বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কাফারাতুল মাজলিসের মাধ্যমে আমরা শেষ করতে চাই, যেখানে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সবাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সেই ঐতিহাসিক শহীদদের স্মারকের এখন মোড়ক উন্মোচন করছেন শহীদ পরিবারকে সাথে নিয়ে আমাদের সম্মানিত আমিরে জামাত। আজকের এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের শ্রদ্ধেয় শহীদের পরিবারের গর্বিত সদস্যদেরকে সাথে নিয়ে জুলাই গণবিপ্লবের আমাদের সেই স্মারকের এখন মোড়ক উন্মোচন করতে যাচ্ছেন। মোড়ক উন্মোচন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যারা যুক্ত, গোটা বিশ্ববাসী আজকের এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজনে যারা যুক্ত হয়েছেন, বাংলাদেশকে পেশিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য, জুলাই গণবিপ্লবে আবু সাঈদ মুগ্ধ যারা জীবন দিয়েছে, আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ তাআলার কাছে শহীদদের জন্য, মহান পরওয়ারদিগারের কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত এবং পঙ্গুত্ব হয়ে আজকের এই বীরত্বগাথা ইতিহাস জুলাই বিপ্লবে পেশিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য নিজেদের জীবনকে দিয়েছেন, আমাদের সেই গর্বিত শ্রদ্ধেয় মাদেরকে আমরা আজকে সালাম জানাই, স্যালিউট জানাই। আপনারা এমন সন্তান জন্ম দিয়েছেন যারা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তিকে নিশ্চিত করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই বাংলার জমিনে সকলে শহীদের বিচার, খুনিদের বিচার আমরা করব ইনশাআল্লাহ। সংগ্রামিত বিশ্ববাসী, আজকের শহীদের সকল পরিবারকে সাথে নিয়ে 10 খণ্ডে রচিত বাংলাদেশে জামাত ইসলামের সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, এই আন্দোলন সংগ্রামের অন্যতম নির্দেশক এবং পুরোধা আমাদের শ্রদ্ধেয় নেতা আমিরে জামাত, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, শহীদের পিতা, শহীদের মা, শহীদের ভাই এবং বোনদেরকে সাথে নিয়ে আজকের আমাদের শহীদের 10 খণ্ডে রচিত সেই স্মারক এই কিছুক্ষণের মধ্যেই উন্মোচিত হলো। আমাদের শ্রদ্ধেয় আমিরে জামাত আজকের এই স্মারক উন্মোচন করেছেন সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে, যারা এই অসাধ্য কাজকে আমাদের সামনে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, যারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ক্ষণে আমরা তাদের জন্য মহান পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমিরে জামাতের নির্দেশেই আমাদের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানের কার্যক্রম এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তাদের হাতে ইতিমধ্যেই আমাদের এই স্মারক গ্রন্থ পৌঁছানো হয়েছে। আপনাদের সকলকে আমাদের শ্রদ্ধেয় আমিরে জামাতের পক্ষ থেকে দুপুরের খাবারের ব্যবস্থা আছে, আপনারা মেহরবানি করে আমাদের আপ্যায়নের ব্যবস্থাটুকু আপনারা নিয়ে যাবেন। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা মেহরবানি করে এখানেই থাকবেন, আপনাদের হাতে আপ্যায়ন পৌঁছানো হবে। আমাদের সুধী মণ্ডলী, অতিথিবৃন্দ সবাই শহীদ পরিবারের সদস্য। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর এমন কার্যক্রম আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।